আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিলেট ও চট্টগ্রামে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। মাদ্রাসায় কমছে না বলাৎকার ও হত্যা, অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন নির্যাতনকারীরা। টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা তামাক, আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিলেট ও চট্টগ্রামে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থান ও দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। দুদিন মোট 6 বার মৃদু ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। এ নিয়ে আতঙ্কে সারা দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির পরিচালক ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। তার গবেষণা মডেল বলছে, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মার 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থান বাংলাদেশের, আর দুই দিকে ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। তাই গত দুদিনের ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত 1000 বছরে বড় ধরনের ভূমিকম্প হয় নাই, অর্থাৎ এইখানে যে সঞ্চিত শক্তি সেটা বের হয় নাই। একইভাবে এই ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে কিন্তু গত 500 বছরে ভূমিকম্প হওয়ার মতো ইতিহাস নেই। তার মানে পূর্ব প্রান্তে শক্তি জমা হয়ে রয়েছে এবং সেখানেও 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হতে পারে। এই অঞ্চলে গত কয়েক শতাব্দীতে একাধিক বড় মাপের ভূমিকম্প হয়েছে, কিন্তু ডাউকি ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আর ভারতের ত্রিপুরা বেল্টে গত 500 থেকে 1000 বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের ভূ-অভ্যন্তরে শক্তি সঞ্চয় হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এখানে অতীতে যে আর্থকোয়েকগুলো সেগুলো ইন্ডিকেট করতে যে এখানে আবার 100-150 বছরের সাইকেল যেটা হয়ে গেছে অলমোস্ট, এই সাইকেলে কিন্তু 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট চরম ঝুঁকিতে আছে। মাত্র 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়তে পারে রাজধানীর বেশিরভাগ দুর্বল অবকাঠামো। অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত এবং ঘনবসতিপূর্ণ একটা বাংলাদেশের রাজধানী, সেখানে এর বিরূপ প্রতিক্রিয়া হবে এবং বিপুল ক্ষয়ক্ষতি হবে। তারপর ভূমিকম্পের পরে যে মানুষকে সাহায্য করার ব্যাপার আছে, মানুষের যে বাসাবাড়ি থাকবে না, সেই বাসাবাড়ির ব্যবস্থাপনার যে ব্যাপারটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিং এবং ইমাজিনেশন ক্যাপাসিটিটা অবশ্যই বাড়াতে। তবে আতঙ্কিত না হয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই কারণে মহড়া কোনো বিকল্প নেই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। মাদ্রাসায় থামছে না বলাৎকার, ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা। এবছরে প্রথম 4 মাসে এমন ঘটনা 76টি, আর গেল 3 বছরে প্রায় 400। গবেষকরা বলছেন, শিক্ষার্থীরা অপেক্ষাকৃত অসহায় পরিবারের বলে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। মাদ্রাসা নির্যাতন নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। যখন এই নরক যন্ত্রণায় ভুগি, তখন নিজেকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ দেখতে পাই না। মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া এই ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা। শৈশবে মাদ্রাসার ছাত্রাবস্থায় শিকার হন বলাৎকারের। মাদ্রাসা বদলেও রেহাই পাননি। আরও 2টি মাদ্রাসায় শিকার হন যৌন নির্যাতনের। দীর্ঘ 2 দশক এটা আমি নিজেও যেটার ভিকটিম, এবং আমার স্বচক্ষে বহু আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের ক্লাসমেট যারা এবং ছোট ভাই ব্রাদার সবাই হলো যৌন নির্যাতন শিকার হয়েছে। বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার অনেকেই এখন মুখ খুলছেন। মাদ্রাসা শিক্ষক দ্বারা প্রতিদিন যে পরিমাণ ধর্ষণ, হত্যার ঘটনা ঘটছে তার সংখ্যা রীতিমতো আতঙ্কজনক, যার অল্পই প্রকাশ পায়। মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের পরিসংখ্যান বলছে, এবছর এপ্রিল পর্যন্ত সারা দেশের আবাসিক মাদ্রাসাগুলোতে ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটেছে 76টি।
মাদ্রাসায় নির্যাতন বিরোধী মঞ্চের মুখপাত্র বলছেন, মাদ্রাসাগুলোর বেশিরভাগ আবাসিক হওয়া এবং শিক্ষার্থীরা অপেক্ষাকৃত অসহায় পরিবারের বলে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করানো হয়। কোরআনের অপব্যাখ্যা দিয়েও কোমলমতিদের নির্যাতন করে শিক্ষকরা। যখন একটা শিশু তাকে হচ্ছে গিয়ে জোর করছেন, বাধ্য করছে এই কাজগুলো করার জন্য, না হলে তার উপরে নেমে আসছে অমানবিক শারীরিক নির্যাতন, এটা নিঃসন্দেহে একটা মানসিক বিকৃতি। শুধু ধর্ষণ নির্যাতনই নয়, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে গড়ে তোলা হয় ভিন গ্রহের বাসিন্দাদের মতো করে। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, এমনকি রাষ্ট্রবিরোধী ভাবনা মগজে ঢুকিয়ে বানানো হয় জঙ্গিবাদী। ইসলাম যে শান্তির ধর্ম আমরা বলছি, তো সেটাকে আপনি মাদ্রাসায় কি সেটা শেখাচ্ছেন? আপনি মাদ্রাসা শেখাচ্ছেন ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ এই লেখক গবেষকের। ধর্ষণ ও বলাৎকারকে আইনের আলাদা আলাদা ধারায় বিভক্ত করায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। কথা বলা হয়েছে একমুখী শিক্ষা। একমুখী শিক্ষা যদি নাও করা যায় এখন আপাতত, এদেরকে মূলধারায় আনতে অসুবিধাটা কোথায়? মূলধারার শিক্ষায় তাদের ফিরিয়ে আনা না হলে হুমকিতে থাকবে দেশের বৃহৎ এই জনগোষ্ঠী। দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের 3 জনের একজন মাদ্রাসায় আসে বলে রাষ্ট্রীয় উদ্যোগে এসব জঞ্জাল পরিষ্কার করার দাবি তার। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো প্রাথমিক দায়িত্ব স্বরাষ্ট্র, তারপর সেখানে শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, সংস্কৃতি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, আইটি মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এই যে গত সপ্তাহে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে তামাক। তামাকজনিত মৃত্যু ও অসুস্থতার কারণে অনেক পরিবারকে দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে। ফলে তামাকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, যেখানে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল সহ সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো 17টি লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। আর এসব লক্ষ্য অর্জনে 169টি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ে এসডিজি অর্জনে দেশকে তামাকমুক্ত করা জরুরি। 2040 সালের মধ্যে সরকারের লক্ষ্য এমনটাই। এছাড়া 2005 সালে প্রণীত ও 2013 সালে সংশোধিত ধূমপান ও তামাকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হচ্ছে। কিছু সুফলও মিলেছে তাতে। 2018 সালে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার 35.3% নেমে আসে। 2009 সালে যা ছিল 43.3%। তামাক বিরোধীরা বলছেন, তামাকদ্রব্য নিয়ন্ত্রণের বর্তমান গতি অব্যাহত থাকলে তামাকের ব্যবহার হয়তো কিছুটা কমবে, কিন্তু 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য মূল বিষয় হচ্ছে এর যে 3 নম্বর যে ধারাটি আছে, সেখানে আছে যে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রামক ব্যাধির যে তাতে যে মৃত্যু তার 1/3 নামিয়ে আনা। এবং আপনারা জানেন যে অসংক্রামক ব্যাধি বা রোগগুলো হওয়ার প্রধানতম কারণ বা অনুষঙ্গ বা ঝুঁকি হচ্ছে তামাক। সুতরাং আমরা যদি এই তামাককে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আসলে আমরা এসডিজি অর্জন করতে পারবো না। এক গবেষণা প্রতিবেদন বলছে, দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে 3.78 লাখ। তামাকজনিত মৃত্যু বছরে 1,26,000-এর বেশি। 15 লাখ মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে তামাকের কারণে। ফলে এসব পরিবারকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। দারিদ্র বিমোচন বলা হয়েছে এসডিজি 1 নম্বরে, কিন্তু তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসা ব্যয়ের কারণে আমাদের কিন্তু সেটা হচ্ছে না। আর লক্ষ্যমাত্রা 8 যেটা তামাক ব্যবহারের কারণে কার্যকর মানুষের বিরাট অংশ অকাল মৃত্যু পঙ্গুত্বের শিকার হচ্ছে। এইভাবে প্রায় সবই লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত হবে। প্রধানমন্ত্রী যে টার্গেটটা আমাদের দিয়েছেন 2040 সালের মধ্যে আমরা তামাক মুক্ত করব, সেটা কিন্তু আমরা করতে পারবো না। বহুজাতিক একটি বড় তামাক কোম্পানিতে সরকারের আংশিক মালিকানা থাকায় সেখানকার পরিচালনা পর্ষদে কাজ করছেন কিছু কর্মকর্তা। তামাক নিয়ন্ত্রণের স্বার্থেই ওই কোম্পানির মালিকানা ও পরিচালনা থেকে সরকারকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। আমলারা সেখানে সদস্য হয়ে কি পরামর্শ তাদের দেন? তাদের ব্যবসাটা আরো ভালো করার জন্য নাকি ব্যবসাটা না করার জন্য? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 5,239 কোটি 62 লাখ টাকা ব্যয় 9 প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্কুলে খাবারের প্রকল্প নীতিগতভাবে অনুমোদন ও পরিবেশন পদ্ধতির পরিবর্তনে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিজিবির জন্য নারায়ণগঞ্জে 4টি ব্যাটালিয়ন, ফরিদপুরের ভাঙ্গায় মহাকাশ অবলোকন নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে লন্ডভন্ড কুয়াকাটা, টেকসই বাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণের দাবি। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে লন্ডভন্ড পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বালু ক্ষয় আর ভাঙন থেকে এই সৈকতটি রক্ষায় দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ওভেন জিও টিউব। তবে স্থানীয়দের দাবি ডাইভ নির্মাণ। পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 1998 সালে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে পরিচিতি ও গুরুত্ব বৃদ্ধি পায় কুয়াকাটার। তবে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগ আর ভাঙনে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার বর্ষার আগে সৈকত রক্ষায় মূল পয়েন্টের দুপাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হচ্ছে সাদা নন ওভেন ও কালো রঙের ওভেন জিও টিউব। সমুদ্র সৈকতকে আমরা রক্ষা করার জন্য কোনো স্থায়ী পদক্ষেপ দেখছি না। এটা কিন্তু স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানের জন্য একটা স্থায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার। স্থায়ী বাঁধ নির্মাণ হোক অথবা মেরিন ড্রাইভ হোক, এই জাতীয় একটা কিছু করা দরকার। 2019 সালে 1,90,00,000 টাকা ব্যয়ে একই স্থানে দেশীয় তৈরি জিও টিউব দেয়া হলেও কোনো কাজে আসেনি। এবার পরীক্ষামূলক ওভেন জিও টিউব ব্যবহার করা হচ্ছে। এইটা যদি সিরিজ অফ এইভাবে করা যায়, বিশেষ সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সব ধরনের রেখে, তাহলে হয়তো আশা করছি এটা একটা সাস্টেনেবল সলিউশন হয়। কুয়াকাটা সৈকত রক্ষায় টেকসই বাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের। বর্ষাকালীন এই 2-3 মাসের যে আপৎকালীন ব্যবস্থা মোটামুটি প্রোটেকশন দেওয়া হয়, তাতেও রক্ষা হয় না। এটাকে যদি পার্মানেন্টলি প্রোটেকশন না দেওয়া হয়, তাতে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টের লসই হচ্ছে। যত শীঘ্রই হোক কুয়াকাটা সি বিচটা রক্ষা করার জন্য একটা মেরিন ড্রাইভ দেওয়া হোক, এটা বড় ধরনের বাজেট করে এই সি বিচটা রক্ষা করা উচিত। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে পর্যটন শিল্প বিকাশে বড় বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমেরিকা প্রবাসী এক নারীর আর্থিক সহায়তায় প্রায় 2 মাস পর চালু হলো রংপুর মেডিকেলের কিডনি ডায়ালাইসিস। 6 লাখ টাকার অভাবে বন্ধ ছিল ডায়ালাইসিস ইউনিটের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। 21 টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে প্রবাসী ওই নারী 6 লাখ টাকা পাঠিয়ে দেন। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 8 এপ্রিল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটটির পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে ডায়ালাইসিস করাতে না পেরে মারাও যান 20 রোগী। ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা জানিয়েছিলেন প্ল্যান্টটি সচল করা সম্ভব নয়, স্থাপন করতে হবে নতুন মেশিন। এই নিয়ে 21 টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের জন্য 6 লাখ টাকা দেন। প্ল্যান্টটি পুনঃস্থাপনের পর গত সপ্তাহ থেকে আবার শুরু হয় ডায়ালাইসিস। প্রাইভেটে করছি, কিন্তু ওখানে অনেক টাকা খরচ আর কি। এটা চালু থাক, আরো ভালো হোক, আর সেবার মান ভালো হোক। আমরা ডায়ালিসিস দিতে পারতেছিলাম না। গত 22 তারিখ থেকে একজন আমেরিকান প্রবাসী, ওনার নাম সৈয়দা আফরোজা বিউটি, ওনার সহায়তায় আমাদের এই ডায়ালাইসিস আবার এই আরোপ্লান মেশিন চালু হয়েছে। এখন আমরা মোটামুটি রোগীদের ভালো সেবা দিতে পারছি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই দাতার প্রতি কৃতজ্ঞতা জানান রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তার আর্থিক সহযোগিতায় এই পানি শোধনাগারটি আবার তৈরি নতুনভাবে সংস্কার করা হয়। ভালো করার পরেই আমাদের ডায়ালাইসিসের চিকিৎসা সেবা দেওয়া চলছে। সরকারের পাশাপাশি সমাজের সহৃদয়বান মানুষদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাজধানীর মহাখালী করাইল বস্তিতে খুন হওয়া ময়না মিয়াকে নৃশংসভাবে খুন করেছে তারই প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে স্বামীকে 6 টুকরা করে ফাতেমা। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। বাকিটা জানাচ্ছেন রিয়াজ সুমন।
এভাবেই নিজ হাতে স্বামীকে হত্যার বর্ণনা দেয় সিএনজি চালক ময়না মিয়ার খুনি তার প্রথম স্ত্রী ফাতেমা খাতুন, যার সাথে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় কেটেছে দাম্পত্য জীবন। 10 ও 6 বছরের 2 সন্তানের জননী ফাতেমা দাম্পত্য কলহের জেরেই স্বামীকে হত্যা করেছে। গত শুক্রবার রাতে জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হয় ময়না মিয়াকে। শনিবার ছুরি দিয়ে কেটে তাকে হত্যার কথা বলছে প্রথম স্ত্রী। এদিকে দ্বিতীয় স্ত্রী নাসরিন আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদিনের অভিযানে উদ্ধার করা হয় হাত, পা, মাথাসহ ময়না মিয়ার মরদেহের 6টি অংশ। গলা জবাই করে এটা কিন্তু তাকে অচেতন করেই কাজটি করেছে। তাকে 2 পাতা যে ঘুমের ট্যাবলেটগুলো আমরা উদ্ধার করেছি, তার রক্তমাখা শার্ট সব কিছু আমরা উদ্ধার করেছি। এটা কারণটা হচ্ছে যে, এবং এটা একা পক্ষে তো কোথাও নেওয়া সম্ভব না, তার যে লাশটাকে 4 ভাগে ভাগ করা, এটা কারণটা ছিল যে গুম করে ফেলা। প্রাথমিক তদন্তে এই ঘটনা ফাতেমা একাই ঘটিয়েছে বলে দাবি পুলিশের। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃষ্টি পিছিয়ে দিল ঢাকা প্রিমিয়ার লিগ টি20 ক্রিকেট। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিলেট ও চট্টগ্রামে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। মাদ্রাসায় কমছে না বলাৎকার ও হত্যা, অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন নির্যাতনকারীরা। টেকসই উন্নয়নে প্রতিবন্ধকতা তামাক, আইন কঠোরভাবে বাস্তবায়নে পরামর্শ বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় রয়েছে 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।